এই বুড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, চকলেট খাবা? আচ্ছা 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 আচ্ছা। না, আমি যাব না, আপনাকে দেখে ভীষণ ভয় লাগছে। আমাকে দিয়ে ভয় পাচ্ছ? কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, এই না, এই না, এই না, এইটা আগে খাও। এই, আমি ওইখান থেকে দেখছি, তুই বাচ্চাটাকে কি খালি তাই বল, নাহলে কষ্ট আছে। হ্যাঁ বল, কি খালি? আমি লজেল খাইছি, একটা ছোট্ট লজেল খাইছি। শালা লজেন দিয়ে ছেলে দেখতেছি না। এই শালাকে কাছে বাঁধ, আজকে গলা ধুলাই করবো। এই তুই থানায় ফোন কর, দেখি শালাকে কোন মা বাঁচাই। থামেন থামেন, আমার কথা শুনুন। আরে শালা, এতক্ষণ ধরে পাগলের অভিনয় করছিল, এ তো দেখছে আসলেই ছেলে দ্বারা। মার শালাকে। এই আপনারা সব সাইডে যান, সাইডে যান, স্যার আসছে। সরুন সরুন। এনাকে এইভাবে কে মেরেছে? গ্রামের লোক সবাই মেরেছে। কেন ওই পাগলটাকে মেরেছেন? ও পাগল হবে কেন স্যার? ও একজন ছেলে ধরা, ওই বাচ্চাটাকে ভুলি ভালি পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইউ শাট আপ! আপনাদেরকে আমি কতবার করে বলবো, ছেলে ধরা বলে কিচ্ছু হয় না। এটা গ্রামে গ্রামে আতঙ্ক ছড়ানো হচ্ছে। না স্যার, কোনো আতঙ্ক ছড়ানো হচ্ছে না। 1 বছর আগে যে স্কুল থেকে আমার মেয়েটা হারিয়ে গেল, কই আপনারা তো খুঁজে এনে দিতে পারেননি। কোথায় গেল আমার মেয়ে? জবাব দিন, বলুন। বোন, এদের সামনে কেঁদে কোনো লাভ নেই। আমার মেয়ে আজ 10 বছর আগে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাইনি। শুধু তোমার মেয়ে না চাচা, এই গ্রামে অনেক মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু এই প্রশাসন কিছুই করতে পারেনি। দেখুন, আগে কে কি করেছে তা তো আমি জানি না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই গ্রামে যতগুলো মেয়ে কিডন্যাপ হয়েছে তার প্রত্যেকটা গার্জেন যেন আমার সঙ্গে বেলা 10টার সময় থানায় দেখা করে। এই ওকে ছেড়ে দাও, চলো। কি ব্যাপার পুলিশ আঙ্কেল আপনারা? তোমার নাম কি সোনা? অর্চিকা। তোমরা বাড়িতে কে কে থাকো? আমি, মা আর বড় দিদি। তোমার মা বাড়িতে আছে? মা আজ 1 সপ্তাহ হলো বাড়িতে নেই, দিদি আছে। ঠিক আছে, তাহলে তোমার দিদিকে ডাকো। দিদি একটু বাইরে আয় তো। কি ব্যাপার আপনারা? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, এই বাচ্চা মেয়েটা তোমার কি হয়? আমার ছোট বোন। নিজের বোন তো? হ্যাঁ। উর্চিকা, বলো তো, ওটা কি তোমার নিজের দিদি? কি হলো বলো? এই বলতে পারছি নি, আমি তো দিদি হই। এই, তুমি ওকে জোর করবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি ওর নিজের দিদি না। বলো তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছো, বলো। আমি কি করে বলবো, আমার মা জানে। পূজা, এদেরকে থানায় নিয়ে চলো। দেখুন, আমাকে এখানে নিয়ে আসা আপনাদের ভুল হয়েছে। আমি এসব ব্যাপারে কিছু জানি না,
আমাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দেব, তবে এই কাগজে যেগুলো লেখা আছে এইগুলো তোমার মাকে ফোন করে বলো। কি হলো বলো? হ্যাঁ বল। জানো মা, আমাদেরকে থানায় ধরলে এসছে। অর্চিকা বলে তোমার মেয়েটা। এই কোন বাবু ধরে লিখে এসে বলতো? আমি চিনি না, নতুন মনে হয়। আর কি বলছে জানো মা, কালকের মধ্যে যদি অর্চিকার আসল বাবা মাকে না নিয়ে আসো তাহলে আমাকে আর তোমাকে জেলের ভেতরে ভরে দেবে। তুমি সত্যি করে বলো না, অর্চিকা তোমার কে হয়? ওইসব তোর জেনে লাভ নেই। ওসিকে বলে দিস কাল অর্চিকার মা হাজির হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখছি। হাবিলদার, অর্চিকাকে রেখে ওই মেয়েটাকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। কিছু বলবেন? বলছিলাম আমি অর্চিকার মা, আপনারা নাকি আমাকে ডেকেছেন? আপনি তাহলে অর্চিকার মা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে ওই বাড়িতে কেন ছিল? কি করব বলুন, আমরা গরিব মানুষ, মেয়েটাকে ঠিক মতো খেতে পড়তে দিতেও পারিনি। ওদের বাড়ি গিয়ে যদি একটু খেয়ে পড়ে ভালো থাকে, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? আপনার মেয়েকে যে অন্যের বাড়িতে রাখেন, তাকে দেখতে কি আপনার একটু ইচ্ছা করে না? হ্যাঁ করে, ওকে দেখার লিগে আমার বুকের ভিতরটা চটপট করে। আজ 1 বছর হয়ে গেল ওকে দেখিনি। ওকে একটু নিয়ে আসেন না, আমি দু চোখ ভরে দেখি। হাবিলদার, মেয়েটাকে নিয়ে এসো তো। সত্যি স্যার, আপনি অনেক ভালো মানুষ। এইভাবে বলেন না। ওই দেখেন আপনার মেয়ে চলে এসছে। না না, এ কেন আমার মেয়ে হবে? এটাই আপনার মেয়ে, ভালো করে দেখুন। এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি চিনতে পারবো না। স্যার, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এই তো আমার মেয়ে। ওরে আমার সোনা, ওরে আমার মধু, কতদিন পর তোকে দেখলাম। স্যার, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যেতে চাই। যাবো স্যার? অবশ্যই যাবে। অর্চিকা, এটা কি তোমার মা? কি হলো বলো? এ অর্চিকা, বল। স্যারকে বল আমি তোর কে হই, আমি তোর মা হই, বল। না, এ আমার মা না, আমি একে চিনিই নি। কি বলছে মেয়েটা? ও তো আপনাকে চেনেই না। সত্যি করে বলেন, এই মেয়েটার আসল পরিচয় কি? আমি সত্যিই বলছি, ও আমারই মেয়ে। মিথ্যা কথা। পূজা, ওকে লকাপে ভরো, তারপরে দেখছি। আমি সত্যি কথা বলছি স্যার, ও আমারই মেয়ে। স্যার, এই সত্যি করে বল, এই মেয়েটার পরিচয় কি? একে কোন এলাকা থেকে তুলে নিয়ে আসছিস? বল। আমি সত্যি বলছি, আমি এর কোনো পরিচয় জানিনি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান, পার্বতীপুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, 2 নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক 2 বারের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বতীপুর উপজেলা কমিটি, পৌর কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই মহান স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্বতীপুর উপজেলা কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক
3 নম্বর রামপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাদত হোসেন সাদু ভাই, উপস্থিত উপজেলা কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর দাদা, উপস্থিত আমাদের উপজেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক যুব দলের সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা সংগ্রাম ভাই, এবং উপস্থিত সভা পরিচালনা করতেছেন আমার ভাগিনার ডাক্তার মমিনুল, উনি যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক, সব বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক দলের সেক্রেটারি আছেন আমাদের এখানে উপজেলা কমিটির মসজিদুল ভাই, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের প্রাণপ্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ নেতা পিছনে বসে আছেন ইকরামুল ভাই, 3 নম্বর ইউনিয়নের প্রধান উপদেষ্টা, সব বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সাথী ভাইরা, আলোচনা করার তেমন সময় নাই, একটু পরে মাগরিবে আজান দিবে। তো আসলে এই স্বাধীনতার ইতিহাস বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। এই স্বাধীনতার যুদ্ধকে কেন্দ্র করে আমাদের 15 খণ্ড স্বাধীনতার দলিল রচনা করা হয়েছে। সেখানে 15 খণ্ড কেন, একটা বই প্রায় 700-1000 পৃষ্ঠার বই, সেটা কেন আরো যদি ওই ধরনের 50টা বই লিপিবদ্ধ করা হয়, তারপরেও এই স্বাধীনতার কথা শেষ করা যাবে না। এই 25শে রাত্রে, দিবাগত রাত্রে থেকে শুরু করে এবং 16ই ডিসেম্বর পর্যন্ত নির্বিচারে বাঙালিদেরকে হত্যা করা হয়েছে, যেটা পরিসংখ্যান অনেক। 30 লক্ষ মা বোন হত্যা করা হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি করা হয়েছে, 1 কোটি মানুষ অন্য একটা রাষ্ট্র গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে শরণার্থী হয়ে, এবং এদেশে যারা ছিল তারাও নিজেরা বাড়িতে থাকতে পারে নাই। আজকে এখানে, কালকে ওখানে, আড়াবাড়িতে, ঝুপড়িতে, এখানে সেখানে লোকায়িত অবস্থায় ছিল। আমরা তখন ছোট ছিলাম, সারা দেশের তো চিত্র আছেই। আমাদের পার্বতীপুরে আমাদের নির্বিচারে হত্যাযজ্ঞ করা হয়েছিল। এইখানে পার্বতীপুরেই পাঞ্জাবিদের একটা ঘাঁটি ছিল এবং সেইখানে তারা একটা কমান্ডার ছিল, যেমন বাদশা খান, তারপরে আপনার কামরুজ্জামান, তারপরে আপনার শোয়েব সাহেব, এবং 4 জন একটা লিডার ছিল, এবং তারা 4 দিকে ছুটে যেত প্রতিদিন বাহিনী আলাদাকার আলবদরদের নিয়ে, এবং তারা নির্বিচারে বাড়িঘর আগুন লাগাই দিত, মানুষকে হত্যা করত। এবং আজকে আমাদের পার্বতীর বদ্ধভূমি, সেইখানে আমরা দেখছি অন্তত শত শত সেখানে মৃতদেহের হার হংকল আমরা উদ্ধার করতে পেরেছিলাম। এবং আমাদের মোহাম্মদপুরের বেশার মাস্টার নামে একজন ছিল, এবং এখানে অনেকে ছিল, তাদেরকে জ্বলন্ত ওই তখন কয়লার ইঞ্জিন ছিল, সেই কয়লার ইঞ্জিন বয়লারে নিক্ষেপ করা হয়েছিল। এই ভেবে নির্যাতন করে এই মানুষকে হত্যা করা হয়েছিল। তো সাথী ভাইরা, এগুলো বললে অনেক সময় লাগে, এবং আমরা জানি যে পাকিস্তানিরা আমাদেরকে সহজে ক্ষমতা দিবে না, এবং এদেশের বুদ্ধিজীবী যারা ছিলেন তারা শেখ মুজিবকে বলেছিলেন, সতর্ক করে দিয়েছিলেন যে পাঞ্জাবিরা তোমাকে, এই পাকিস্তানের প্রধানমন্ত্রী তোমাকে বানাবে না, কাজে তুমি আত্মগোপনে যাও এবং স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নাও। কিন্তু উনি কথা সেটা মানেন নাই, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এই আশায় বাড়িতে বসেছিলেন, এবং 25শে রাত্রে ওনাকে অ্যারেস্ট করা হলো। এবং ওনার মেয়ে যে শেখ হাসিনা ছিল, সেই হাসিনাকে আদর আপ্যায়নে রাখা হয়েছিল, এবং তার সন্তান জয়, তাকে ওই পাঞ্জাবিরায় এই পিজি হাসপাতালে নিয়ে যে সন্তান প্রসব করান। কাজে এইটা আমাদের ইতিহাস জানতে হবে। আর পক্ষান্তরে আমাদের এই বিএনপির যেটা প্রতিষ্ঠাতা, যখন জাতি বিভ্রান্ত, যখন কে নেতৃত্ব দেবে, কে ঝাঁপিয়ে পড়বে পাঞ্জাবের ওপর, তখন সেই সঙ্গে মেজর জিয়া গর্জে উঠেছিলেন যে তিনি 26 কালুঘাট বেলা কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। তারপরে আমাদের বাংলাদেশে যার পুলিশ ছিল, বাঙালি পুলিশ ছিল, ইপিআর ছিল, আর্মি ছিল, এবং সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধের মধ্যে। এই ইতিহাস অনেক বড় ইতিহাস, এবং উনি সম্মুখ সমরে উনি যুদ্ধ করেছিলেন। নিজেই একটা জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। সারা বাংলাদেশে 11টা সেক্টর ছিল, তার মধ্যে অন্যতম সেক্টর ছিল জেড ফোর্স। সেই জেড ফোর্সের অধিনায়ক তিনি ছিলেন, তিনি যুদ্ধ করেছেন। এবং পক্ষান্তরে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে বন্দী করা হয়েছিল, এবং তারপর পাশবিক নির্যাতন করা হয়েছিল। সাথী ভাই, এইটা হলো প্রকৃত ইতিহাস, যে কে স্যালেন্ডার করলো আর কে যুদ্ধ করলো সেটা আমাদের কাছে জানতে হবে এই স্বাধীনতা দিবসে। সাথী ভাইরা,
আমি আর কথা বাড়াইতে চাই না। কাজেই আমাদের পার্বতীপুরে যারা আমরা এই বিএনপি করতেছি, এইখানে আপনার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই বিএনপিকে কারা ভালোবাসে আর কারা বিএনপিকে কবর দিতে চায়, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আজকে যারা বিএনপিকে তার বিএনপির কমান্ডকে অবহেলা করে, যারা বেইমানি করেছে, তারা আজকে আবার নিজের স্বার্থের জন্য, নিজের আখের করার জন্য আবার বিএনপির নাম ভাঙাচ্ছে। আজকে তারাই আবার শহীদ মিনারে গিয়ে বলে মাল্য দান করতেছে, বিএনপির নাম ভাঙে। এটা লজ্জাও লাগে যে বেইমানের কোনো লজ্জা শর্ম নাই। যেমন বীর জাফর আলী খানের কোনো লজ্জা ছিল না, কেমনি ভাবে আমাদের এই এখানকার অনেকে যারা বেইমান তাদের লজ্জা শরম বলতে কিছু আছে বলে আমি মনে করি না। তারা আবার করে বেড়াচ্ছে, কি কাণ্ড কারখানা। তো সাথী ভাইরা, এটা আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আজকে আমরা যারা ধানের শীষের পক্ষে ছিলাম, আমরা যারা বিএনপির সাচ্চা কর্মী, তাদের আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে একটি সুশৃঙ্খল পার্টি গড়ে তুলতে হবে, দল গঠন করতে হবে এবং সমস্ত অঙ্গ সংগঠনগুলা সেইভাবে গড়ে তুলে আমাদের আগামী দিনে পথচলাকে আমাদের সহজ করে তুলতে হবে এবং সাধারণ মানুষের কাছে দিয়ে যাইতে হবে। আজকে বিএনপি যেটা বলে সেটা করে। আজকে খালেদা জিয়া ঘোষণা করেছিলেন 91 সালে যে উনি ছাত্রীদের উপবৃত্তি দেবেন, উনি দিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি ছাত্রদের উপবৃত্তি দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। এবং জিয়া রহমান খাল খননের কথা বলেছেন, খাল খনন করেছেন, দেশকে স্বাবলম্বী করেছেন। আজকে তারেক জিয়ার 31 দফার মধ্যে অন্যতম দফা ছিল যে উনি ফ্যামিলি কার্ড দেবেন। সেই ফ্যামিলি কার্ড উনি ইলেকশনের সরকার গঠনের 1 সপ্তাহ পরে সেটা ঘোষণা দিয়েছে এবং সেটা 37,000 লোক তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এবং আঙ্গুলে কালি নাই শুকাতেই উনি আবার কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী 1 বৈশাখে সেই কৃষি কার্ড দেওয়া শুরু হবে এবং আমাদের খাল খনন কর্মসূচি যাতে দেশকে স্বাবলম্বী করা যায়, সেই কর্মসূচি উনি আমাদের দিনাজপুর থেকে শুরু করেছেন গত 16 তারিখে। সাথী ভাইরা, বিএনপি যেটা বলে সেটা করে। কাজেই এই কথাগুলা মানুষের কাছে যাইতে হবে, মানুষকে বুঝাইতে হবে এবং মানুষকে আমাদের পদার্থ করে নিয়ে আসতে হবে। এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা এখানে শেষ করতেছি। এবং সাথী ভাইরা, আমাদেরকে এগিয়ে দিনে আগামী এই স্বাধীনতা যুদ্ধের এবং শহীদদের কথা মনে রেখে আমাদের দৃঢ় কণ্ঠে শপথ নিতে হবে যাতে আমরা আমাদের দেশটাকে আবার পুনর্গঠন করতে পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আদান দিচ্ছে, আমার কথা না বাড়াই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি এবং সেই সঙ্গে আজকে আমাদের এই সবার এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। সবাইকে ধন্যবাদ।